মহারাষ্ট্রে এনডিএ জোটের সংসারে অবিশ্বাসের ছায়া। বিজেপি ও একনাথ শিন্ডের গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই। উদ্ধব ঠাকরেকে সরকারে যোগের আহ্বান ফডনবিসের। 2029-এ শাসক বিরোধী বেঞ্চ বদলে যাবে, পাল্টা উদ্ধব। বিজেপি ও একনাথ শিন্ডের গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই। মহারাষ্ট্রে এনডিএ জোটের সংসারে অবিশ্বাসের ছায়া। বিজেপি ও একনাথ শিন্ডের গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই। উদ্ধব ঠাকরেকে সরকারে যোগের আহ্বান ফডনবিসের। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, ফডনবিস ঠিক কি প্রস্তাব দিয়েছেন এবং হঠাৎ করে কেন এই প্রস্তাব? তার এই প্রস্তাবের ফলে মহারাষ্ট্রের রাজনীতিতে কি কোনো প্রভাব পড়বে? দেখো, মহারাষ্ট্রের রাজনীতির অন্দরে অনেক কিছু হচ্ছে, যার কিছু কিছু হয়তো চলকে বাইরে বেরিয়ে আসছে, আর কিছু এখনো পর্দার আড়ালে রয়েছে। তার মধ্যে হঠাৎই একটি খবর সামনে এলো যে হালকা চালে হলেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডনবিস উদ্ধব ঠাকরেকে নিমন্ত্রণ করলেন যে তিনি যেন এসে সরকারে যোগ দেন এবং সরকারে যোগ দিয়ে সরকারকে শক্তিশালী করেন। হাসি হাসি মুখে এই ধরনের কথাবার্তা হয়েছে বলে উদ্ধব ঠাকরে জানালেও কেবলই কি হাসি ঠাট্টার ব্যাপার এটি, নাকি অন্য কিছু ঘটছে মহারাষ্ট্রের শাসক জোটের অন্দরে, সেটা নিয়ে গভীর প্রশ্ন উঠেছে। আমরা যদি একটু বিগত এক মাসের ঘটনাবলীর দিকে তাকাই তাহলে দেখব যে দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে বিরাট গরিষ্ঠতা নিয়ে যে সরকার মহারাষ্ট্রে গদিতে বসেছে, তারা প্রাথমিক শিক্ষায় হিন্দিকে বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি জারি করে এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে বাধ্যতামূলক শিক্ষা চালু করার দিকে যায়। এই সময়তে দেখা যায় যে তারই সরকারের অপর দুই উপমুখ্যমন্ত্রী, একজন দলছুট শিবসেনার নেতা একনাথ শিন্ডে, অপরজন দলছুট এনসিপির নেতা অজিত পাওয়ার, তারা এ নিয়ে একেবারে মুখে কুলু পাটেন। তারা সরকারের সিদ্ধান্তের পক্ষে কিছুই বলেন না। অন্যদিকে দেখা যায় যে উদ্ধব ঠাকরে এবং তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাই রাজ ঠাকরে, তারা এর তীব্র বিরোধিতা শুরু করেন এবং বিরোধিতাকে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলনের রূপ দেওয়া হয়। মারাঠি ভাষীদের গর্ববোধে আঘাত পড়েছে, যেটাকে মারাঠি অস্মিতা বলা হয়, সেই গর্ববোধে আঘাত পড়েছে। এই আওয়াজ তোলেন উদ্ধব এবং রাজ ঠাকরে। অবশেষে ভয়ানক চাপের মুখে এবং মারাঠি ভোট একেবারে হাতছাড়া হয়ে যেতে পারে এই আশঙ্কায় দেবেন্দ্র ফডনবিস নিজের নেওয়া সিদ্ধান্ত ফিরিয়ে নেন। অথচ মহারাষ্ট্র বিধানসভায় তার 4 ভাগের 3 ভাগ গরিষ্ঠতা রয়েছে এই জোট সরকারের। কি কারণে দেবেন্দ্র ফডনবিস পিছিয়ে গেলেন? তখন মনে হয়েছিল যে কেবলমাত্র এই আন্দোলনের চাপেই পিছিয়ে গেলেন। পরবর্তীকালে যত খবর সামান্য চলকে বেরিয়ে আসছে তাতে বোঝা যাচ্ছে যদি ওই সিদ্ধান্তে ফার্ম থাকতেন, সিদ্ধান্ত না তুলতেন দেবেন্দ্র ফডনবিস, তাহলে হয়তো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে হয় দুজনই, অর্থাৎ একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। অন্তত একনাথ শিন্ডেকে করতেই হতো, কেননা একনাথ শিন্ডের যে সমর্থক বেস, সেই বেসের একটা বড় অংশ জুড়ে আছে মারাঠি ভাষী। মারাঠি ভাষীরা যদি একনাথ শিন্ডেকে ছেড়ে দিয়ে উদ্ধব ঠাকরে রাজ ঠাকরের দিকে ঢলে পড়তেন, তাহলে একনাথ শিন্ডে একেবারে সমর্থনহীন একটা দল হিসেবে ভাসতে থাকতেন এবং পরবর্তী যে কোনো নির্বাচনে সাফ হয়ে যেতেন। সেই জন্যে দেবেন্দ্র ফডনবিসকে সেই কথা সম্ভবত একনাথ শিন্ডেরা জানিয়ে দেওয়ার পরেই দেবেন্দ্র ফডনবিস তড়িঘড়ি হিন্দি চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত স্থগিত করে দেন। এর পরে দেখা যায় যে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে, যারা 20 বছর আলাদা থেকেছেন, রাজ ঠাকরে আলাদা দল করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, আর উদ্ধব ঠাকরে শিবসেনার দায়িত্ব পেয়েছেন, এই দুই ভাই মহারাষ্ট্রের ওরলিতে বিজয় সমাবেশ করলেন। যে বিজয় সমাবেশে বিপুল সমাবেশ হলো এবং সেখানে মারাঠি ভাষী
কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা ভালো পরিমাণে উপস্থিত থাকলেন। এমনকি সেখানে এনসিপির নেত্রী সুপ্রিয়া সুলে, শরদ পাওয়ার কন্যা, তিনিও উপস্থিত থেকে সেই সমাবেশকে মদত দিলেন। এর পরেই সম্ভবত মহারাষ্ট্রে যে মারাঠি ভাষীদের সমর্থন, সেই সমর্থন কিছুটা সরে গেছে কিনা সে ব্যাপারে চিন্তিত হয়ে পড়েন দেবেন্দ্র ফডনবিস। এদিকে চলতি বছরের শেষ দিকে মহারাষ্ট্রে 25টি পুরসভার নির্বাচন হতে চলেছে। তার মধ্যে খুব বড় বড় পুরসভা যেমন বৃহৎ মুম্বাই পুরসভা ইত্যাদির নির্বাচনও রয়েছে। সেই নির্বাচনে যদি মারাঠি অস্মিতার ওপরে ভর করে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, শরদ পাওয়ারের দল এবং কংগ্রেস তারা বিজেপি নেতৃত্বে যে জোট, সেই জোটকে হারিয়ে দিতে পারেন, অন্তত বেশিরভাগ পুরসভায় যদি হারিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মহারাষ্ট্রের রাজনীতির চেহারা একেবারে বদলে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে কিছুটা রিপেয়ার করবার জন্য দেবেন্দ্র ফডনবিসকে কোনো না কোনো পদক্ষেপ নিতেই হতো। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে দেবেন্দ্র ফডনবিসরা যে বিশাল জয় পেয়েছেন বিধানসভা নির্বাচনে, সেটার কারণ ভোটার লিস্টের বিপুল কারচুপি। বলা হচ্ছে যে লোকসভার থেকে বিধানসভা ভোটের মধ্যে যে কয়েকটা মাস, তার মধ্যেই নাকি 1 কোটি ভোটার, বাড়তি ভোটার হয়ে গেছিল ভোটার লিস্টে। কোত্থেকে এই 1 কোটি ভোটার এলো তা নিয়ে বারবার কংগ্রেস নেতারা, রাহুল গান্ধী স্বয়ং, তারা বারবার প্রশ্ন তুলছেন। সেই দিক থেকে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে যে দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্ডে, অজিত পাওয়ারদের যে জয়, সেটা কি সত্যিই জয়, না ভোটার লিস্টকে রিগিং করে জয়? এই পরিস্থিতিতে আবার হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে যে বড় আঘাত এবং পশ্চাৎপসরণ করতে হলো দেবেন্দ্র ফডনবিস সরকারকে, সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছেন। সদ্য গদিতে বসা বছরখানেক হয়েছে এই দেবেন্দ্র ফডনবিস সরকার, বছরখানেক হয়নি। সেই পরিস্থিতিতে উদ্ধব ঠাকরেকে যদি সরকারে সামিল করা যায় এবং পুরো শিবসেনাই যদি এই বিজেপি নেতৃত্বাধীন সরকারের অংশীদার হয়, তাহলে মারাঠি অস্মিতার যে আঘাত দেবেন্দ্র ফডনবিসের ওপরে পড়তে চলেছে বলে অনেকে মনে করেন, সেইটাকে খানিকটা রিপেয়ার করবার, খানিকটা সারিয়ে তোলার, মেরামত করার সুযোগ দেবেন্দ্র ফডনবিসের কাছে এসে যাবে। এই কারণেই সম্ভবত দেবেন্দ্র ফডনবিস চাইছেন যে উদ্ধব ঠাকরের শিবসেনা সরকারে যোগ দিক। কিন্তু উদ্ধব ঠাকরে সম্ভবত সে রাস্তায় হাঁটছেন না। উদ্ধব ঠাকরেও গন্ধ পেয়ে গেছেন যে মারাঠি রাজনীতিতে পরিবর্তন আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে উদ্ধব অপেক্ষা করবেন পরবর্তী চলতি বছরের শেষ দিকে যে অনেকগুলো পুর নির্বাচন হতে চলেছে, মুম্বাই, থানে ইত্যাদি বড় বড় পুরসভার যে নির্বাচন হতে চলেছে, তার জন্য যদি পুর নির্বাচনে দেখা যায় উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, কংগ্রেস এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি তারা ভালো ফলাফল করতে পারেন, তাহলে তখন কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিতে পাল্টা স্রোত বইতে থাকবে। এক কথায় বলা যেতে পারে দেবেন্দ্র ফডনবিসের সরকার কতগুলো ভুল পদক্ষেপের জন্য বেশ বেকায়দায় পড়েছে, সেটাই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আশিস দা।